শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। দর্শক, রাতের আকাশ আলো এর একেবারেই সম্পূর্ণ ঝলমল এবং আলোকিত করে যেমন নক্ষত্রের আনাগোনা ঘটে, ঠিক একইভাবে তারকা কথনের সেটে প্রতিদিন আমন্ত্রিত হয়ে আসেন আপনাদের প্রিয় সব তারকারা, এবং আজও তার ব্যতিক্রম নয়। আজ তারকা কথনের সেটে আমন্ত্রিত হয়ে এসেছেন এই প্রজন্মের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, গ্ল্যামারাস এবং আমাদের সকলের ভীষণ প্রিয় জাকিয়া সুলতানা। কেমন আছেন কর্ণী আপু? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? শুভ দুপুর। শুভ দুপুর, আমিও ভীষণ ভালো আছি। এবং কর্ণী আপু, শুরুতেই আপনার কাছে জানতে চাইবো আপনার এই সময় কি নিয়ে ব্যস্ত আছেন এবং প্ল্যানিং কি, কোন গান নিয়ে প্ল্যান করছেন? ওয়েল, আসলে প্ল্যানিং বলতে এখন দেশের একটা পরিস্থিতি ছিল, আস্তে আস্তে সেটা কন্ট্রোলে আসছে। প্লাস আমাদের বন্যার একটা প্রভাব পড়লো বিরাট আকারে বাংলাদেশে। তো দুইটা মিলে কিন্তু আমাদের আসলে শোবিজ ইন্ডাস্ট্রি বলবো, আমরা যারা এন্টারটেনমেন্ট সেক্টরে আছি তাদের জন্য ভীষণ প্রবলেমই বলতে পারবো। যে প্রায় টানা আমি তো 2 মাসের উপর, হ্যাঁ অলমোস্ট 2 মান্থ কোনো প্রোগ্রাম ওভাবে করা হয়নি, কিন্তু মাঝখানে আমি একটা প্রোগ্রাম করতে পেরেছিলাম ভাগ্যক্রমে আমি বলবো। তো শো মোটামুটি টুকটাক ওভাবে শুরু হয়নি আসলে। তো সেক্ষেত্রে আসলে আমাদের জন্য যারা আমরা সারভাইভ করছি, শুধুমাত্র আমাদের ফ্যামিলি চলে যাদের মিউজিক করে, তাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায় এই প্রবলেমগুলোর কারণে। কারণ যে কোনো দুর্যোগ, মানে ন্যাচারাল হোক বা দেশের হোক, যেটাই হোক না কেন, আমাদের প্রভাব পড়ে বেশি। একদমই তাই। কারণ মানুষের মন ভালো না থাকলে কিন্তু আসলে কেউ গান শুনবে না, কেউ মানে নাচ দেখবে না, মানে এন্টারটেনমেন্ট আর কি স্থবিরতা দেখা যায়। আমরা এই যে বাংলাদেশ একটা ট্রানজিশনের মধ্য দিয়ে গেল, এখানে একটা গণঅভ্যুত্থান যেমন আমরা দেখলাম, পুরো দেশের প্রেক্ষাপটটাই পরিবর্তন হলো, এবং একই সাথে আমরা দেখছি দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বন্যাও আমরা দেখছি, এবং বন্যা দুর্গত অনেক মানুষ এখনো সাফার করছে সেই জায়গাটিতে। তো সেই জায়গাটাই কিন্তু শিল্পীদের জায়গা থেকেও তারা তাদের মতো করে এগিয়ে আসছে, কাজ করছে। সে সময়টায় আপনার অ্যাক্টিভিটিস সম্পর্কে জানতে চাই। আচ্ছা, বেসিক্যালি যখন হয়েছিল আসলে ওই মোমেন্টে আমি একটু বাংলাদেশের বাইরে ছিলাম, বাট তা আসার পরে আমি চেষ্টা করেছি আমার মতো করে যতটুকু করা সম্ভব হয়। কারণ এখন তো আরও বেশি অবস্থা খারাপ হবে, কারণ হচ্ছে যখন বন্যা শেষ হয়ে যায় এর পরবর্তীতে যেটা হতে থাকে যে তাদের ফ্যামিলিক্যাল যে প্রবলেমগুলো হয়, যে লাইক মনে করেন যে যাদের অনেক কিছু ছিল, হাঁস মুরগি, হ্যাঁ এগুলো যখন গবাদি, এগুলো সব কিছু শেষ হয়ে গেছে মোটামুটি, তো তাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো এই টাইমে আমার মনে হয় যে সবার একসাথে হওয়া উচিত এবং সম্মিলিতভাবে কাজ করলে আমার মনে হয় যে তাদের জন্য উপকার হবে। এবং আমরা আমাদের যে যার জায়গা থেকে যতটুকু পারি যদি আমাদের সাহায্যের হাতটা বাড়িয়ে দিই, তবে কিন্তু আমরা এই সংকটপূর্ণ পরিস্থিতি মোকাবিলা করতে পারবো। নতুন গান নিয়ে কথা বলতে চাই, নতুন নতুন সব কাজ আমরা দেখতে চাই, এবং সম্প্রতি আপনার একটি গান ভীষণভাবে ভাইরাল হয়েছে, ঢাকাতে জ্যাম। এই গানের শুটিং এবং গানটা লেখা সবকিছু সম্পর্কে। আচ্ছা, গানটা আসলে আমার ভীষণ একটা বিগ বাজেটেরই একটা প্রজেক্ট ছিল। তো এই কাজটা আসলে অনেক দিন যাবত লেন্দি হচ্ছিল বিকজ অফ এই গানটা যখন আমরা শোনার পরে আসলে একটা ওয়াইড একটা জিনিস চোখে ভাসে যে হ্যাঁ, ঢাকাতে জ্যাম মানে হচ্ছে পুরো ঢাকা শহর জুড়ে মজা হবে। হ্যাঁ, গানটা ওইটাই আসলে ভাইবটা দেখাচ্ছিল, বোঝা যাচ্ছিল। বাট দেখা যায় যে হয় না যে ব্যাটে বলে। আমি আসলে আমার ইউটিউব চ্যানেলটা চালাই হচ্ছে 2020 থেকে। তো তখন থেকে যখন আমি কাজ করি তাহলে আসলে ওভাবে আসলে রেভিনিউ আসে না। আমি গানের কথা বলছি, অন্যান্য ব্লগিংয়ের কথা বলছি না বা অন্য কিছুর কথা বলছি না। বাট গানের ক্ষেত্রে দেখা যায় যে যদি এমন হয় যে আপনার লাক যদি ভালো থাকে, তাহলে গানটা যদি ক্লিক করে, দর্শকের পছন্দ হয়ে যায়, তখন দেখা যায় যে ওখান থেকে একটা রেভিনিউ আসে। আচ্ছা, তো একটা কোম্পানি যখন কাজ করবে, একটা গানের উপর যখন ইনভেস্ট করবে, তারা চাইবে যে ওই গানটা থেকে যাতে আর্নটা ব্যাক পায়। বাট দেখা যায় যে আমি তো দেখেছি আসলে যে ওভাবে আসলে টাকাটা উঠে আসে না। আর যেহেতু আমার নতুন তখন চ্যানেল ছিল, এখন হ্যাঁ টুকটুক করে অল্প অল্প করে আসছে। সো আমি তখন চিন্তা করলাম যে ঠিক আছে, আমি এই প্রজেক্টটা তাহলে হাত দিতে পারি।
তো আমি তখন আর কি কাজ করা শুরু করলাম। গানটির লিরিক হচ্ছে সুদীপ কুমার দীপ এবং অমলান চক্রবর্তী হচ্ছে টিউন অ্যান্ড মিউজিক করেছে। তো সব মিলে ঢাকাতে জ্যাম যখন করেছিলাম আমি অনেক অনেক সাপোর্ট পেয়েছি বাংলাদেশ পুলিশ থেকে, কারণ আমার একটা শুটিং ছিল হচ্ছে গুলশান মোড়ে, গুলশান 2-এর মোড়ে। তো ওই শুটিংটা করার সময় তখন আমার মনে আছে যে রোজার সময় ছিল, তো আমাদের কে 3টার সময় ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু হয় না যে শুটিংয়ে একটু 19 হওয়ার কারণে একটু লেট হয়ে যায়। তো আমার যেতে যেতে প্রায় 5টা বেজে গিয়েছিল এবং ওখান থেকে আমাকে বারবার ফোন করছিল যে আপনি কখন আসবেন, কারণ আমি যেহেতু পারমিশন নিয়েছি ওখান থেকে, তো তারাই অনেক বেশি অ্যাক্টিভ ছিল, কারণ তারা আমার জন্য ওয়েট করছে সেখানে। আমি আসলে তখন তাদের প্রতি আসলে অনেক অনেক কৃতজ্ঞ যে তাদের এত বড় সাপোর্ট পেয়েছি। আর সব মিলিয়ে ওখানে তখন আমরা যখন শুটিং করেছি খুবই ভালোভাবে শুটিং করেছি এবং খুব রিল্যাক্স ওয়েতে, সম্পূর্ণ একটা কোঅপারেশন ছিল তাদের। হ্যাঁ, ভীষণ। এবং গানটিতে আমরা দেখেছি ট্রাফিক পুলিশদের একটা পার্টিসিপেশনও সেখানে ছিল। তারা কি সত্যি ট্রাফিক পুলিশ ছিল নাকি আপনাদের কস্টিউম ছিল আলাদা এরকম? না, এটা অবশ্যই ফেক, মানে একদম আমি চেয়েছিলাম যে একদম রিয়েল, হ্যাঁ অথেন্টিক থাকুক, বাট ওভাবে তো আসলে হবে না, কারণ এটা অনেক পারমিশনের ব্যাপার আছে। তো এত সময় আমাদের হাতে ছিল না তখন ওই মুভিটা, কারণ যেহেতু রোজার সময় আমাকে গানটা বের করতে হবে ঈদের মধ্যে বা ঈদের পরপর। তো যাই হোক, সব মিলিয়ে কাজটা কমপ্লিট করলাম এবং সুন্দরভাবে দর্শক খুবই পছন্দ করেছে। এবং আমি ঈদের পরপর যখন প্রোগ্রামগুলো করতে যাই, ইনফ্যাক্ট আমি যখন আনরিলিজ হিসাবে ঢাকাতে জ্যাম গানটা গেতাম তখনই বলতো যে ঢাকাতে জ্যাম গানটা কোথায় পাওয়া যাবে। তো দর্শকদের উদ্দেশ্যে বলে দিই আমরা কোথায় পাওয়া যাবে ঢাকাতে জ্যাম। হ্যাঁ, শিওর, আপনি বলেন। আচ্ছা, ঢাকাতে জ্যাম গানটা অবভিয়াসলি আমার ইউটিউব চ্যানেল কর্নিয়াতে পাওয়া যাবে। আর এই গানটি আমার ভীষণ পছন্দের এবং অনেক শখের একটি কাজ। তো আশা করি দর্শক যারা আছেন সবাই গানটা শুনবেন এবং কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। অবশ্যই। আমরা দেখেছি গুলশান মোড়ে আপনি শুটিং এর কথা বলছিলেন, সেখানে এই যে একটা আলাদা রকম ভাইব নিয়ে সেখানে পারফরমেন্স করা এবং পুরোপুরি ওপেন একটা প্লেস, তো সেখানে যখন আপনারা পারফর্ম করছেন আশপাশ দিয়ে মানুষ যাচ্ছে তখন তাদের রিঅ্যাকশন কেমন ছিল? তাদের রিঅ্যাকশন, তারা মনে করছে এটা কি কোনো নাটকের শুটিং বা সিনেমার কোনো শুটিং হচ্ছে কিনা, কারণ আমাদের ড্রেস আপ গেট আপ এমন ছিল। আমি আমার ঢাকাতে জ্যাম গানের সময় একটা ড্রেস আমি ক্রিয়েট করেছিলাম যে ঢাকাতে জ্যাম, তাহলে আমার ড্রেসটা কি হওয়া উচিত। তো আমি রিক্সাকে ফোকাস করেছিলাম। তো আমার এই কনসেপ্টটা এসেছিল অর্নি নামের একজন ফ্যাশন ডিজাইনারের কাছ থেকে। তো তার কাছে আমি বলেছিলাম যে তোমার ড্রেসটা আছে কিনা, কারণ ওর বিয়েতে আমি দেখেছিলাম যে ও রিক্সার যে হুডের ওই প্লাস্টিকের ওই জিনিসটা দিয়ে ও ড্রেসের মানে লেহেঙ্গার নিচের অংশটা করে। তো আমি ওর কাছ থেকে যখন চাই তখন ও আমাকে বলে যে আপু এখন এই মুহূর্তে দেশে অ্যাভেলেবেলটা ওই ড্রেসটা নাই। তো আমাকে তখন এই ড্রেসটার জন্য দেখা গিয়েছে রিক্সার হুড যেখানে বানায় সেখানে গিয়ে আমাকে কিনতে হয়েছে, তারপর আমার টেইলারের সাথে কথা বলতে হয়েছে, আমার টেইলারকে দেখাতে হয়েছে যে এভাবে করতে, তখন তারা এটা মেক করেছে। তো গুলশান মোড়ের কথা যেটা বলছিলাম, যেহেতু আমাদের ড্রেস আপ গেট আপ একটু ডিফারেন্ট ছিল, তো তারা মনে করছিল মনে হয় একটা বড় একটা সিনেমা বা এরকম নাটকের শুটিং। এরকম হয়েছে, অনেকে ছোট ছোট ভিডিও করে ছেড়ে দিয়েছে এবং ওটা অনেক অনেক মিলিয়ন হয়ে আছে, হ্যাঁ ভাইরাল হয়েছে, বাট কেউ জানে না এই গানটার নাম হচ্ছে ঢাকাতে জ্যাম। ওটা যে একটা গান সেটা অনেকে বুঝতে পারেনি। সো এরকম অনেক ঘটনা ঘটেছে। এবং পরবর্তীতে যখন গানটা রিলিজ হলো তখন হয়তো বুঝতে পেরেছে আচ্ছা এই গানের হ্যাঁ এই গানটাই সেটা গুলশান মোড়ে হয়েছিল। আচ্ছা, তো দর্শকদের এটার ফিডব্যাকটা কেমন পেয়েছেন? মাশাআল্লাহ খুব ভালো। এখন পর্যন্ত আমি আসলে কখনো বুস্টিং করি না, তো আমার রিয়েল অর্গানিক যে ভিউজ আসে এখন পর্যন্ত 1.2 মিলিয়ন। তো মাশাআল্লাহ খুব ভালো রেসপন্স পাচ্ছি। আর যদি আমার মনে হতো যে মানে যেহেতু রোজার বেশ খানিকটা পরপর, ঈদের পরপর বেশ খানিকটা পরপর আমি যেহেতু আপলোড করেছি, যদি এখনকার সময়টা যদি আমাদের প্রোগ্রামগুলো হতো আমার মনে হয় যে এই গানটা আরও হয়তো বা মানুষের কাছে পৌঁছাতে পারতো। যেহেতু এখন সিচুয়েশন এটা এখন কিছু করার নেই, তো আশা করছি যে সামনে যখন আমাদের কাজগুলো শুরু হবে তখন স্টেজে আবার গান করব। এবং সবাই আসলে এই গানটা রিকোয়েস্ট করে, আমি যেখানেই যাই না কেন রিকোয়েস্ট আসবে ঢাকাতে। এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা গানটা শুনতে চাই খালি গলায়। নিশ্চয়ই, হ্যাঁ শিওর। হাঁটি নাটি বিউডে দেখে মাথায় নেই কারো ঠিক, গেটআপ সেটআপ দেখে সিগন্যাল ভুল করে ট্রাফিক, ফায়ার সার্ভিসে থাকে রেডি আছে আগুন লাগার ভয়,
পার্লামেন্টও বড্ড গরম, সব দোষ দিয়ে তারা কয় ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু আমারই কারণে হয়, ঢাকাতে জ্যাম শুধু তোমারই কারণে হয়। বাহ! এই গানটা যে শুনলাম এবং গানের লিরিক্সগুলো, এই গানটা বানানোর পেছনের গল্পটা আসলে কি? কারণ আমরা যারা ঢাকাতে থাকি আমরা সবাই জানি আসলেই ঢাকাতে কি পরিমাণে জ্যাম হয় এবং সেই জায়গাটা থেকে এরকম একটি গান। এই গানটা আসলে একদম পুরো মাথা থেকে এসেছে, তার নাম হচ্ছে অম্লান চক্রবর্তী। দাদা আসলে তো এখানে থাকে না, তখন ওই মোমেন্টে ছিল হচ্ছে কলকাতায়। তো কাজের থ্রুতে যখন বাংলাদেশে আসে, তো আমি যতটুকু শুনেছি যে ঢাকা থেকে যখন কলকাতা যাচ্ছিল তখন ফ্লাইটে যাওয়ার পথে সে বেশ খানিকটা জ্যামের সম্মুখীন হয়। তো যেতে যেতে তার মাথার মধ্যে এসে যে ঢাকাতে এত জ্যাম, তাহলে ঢাকাতে জ্যাম নিয়ে কেন একটা গান হয় না। তখন সে আর কি জুয়েল মোর্শেদ আমার একটা ফ্রেন্ড, ও মিউজিক করে, তো ওর সাথে যখন কথা বলে যে কি করা যায়, তখন ও আর কি সুদীপ কুমার দীপের কথা বলে যে দীপ ভাইকে তুমি বলতে পারো, কারণ ও লিরিক ওভাবে না করলেও দেখা গেছে যে একটা লাইন ও করেছে অম্লান ভাই, বাট বাকিটা দীপ ভাই আর কি বলে দিয়েছে যে আমি এভাবে আসলে চাচ্ছি যে ঢাকাতে জ্যাম একটা মেয়ের কারণে হবে। সো এভাবে আসলে একটা গান ক্রিয়েট হয়েছে। আচ্ছা, ঢাকাতে জ্যাম নিয়ে গল্প শুনলাম, এরপরে কোন গান আসতে যাচ্ছে? আচ্ছা, আমার তো ইচ্ছা ছিল যে এরপর আমার একটা ফোক ঘরানার আমি একটা ডুয়েট সং করে ফেলি। গানটা করেছি হচ্ছে রুবেল খন্দকার সাথে। ওর বেশ একটা গান খুব পপুলার। তো ওর সাথে যখন গানের কথা বলছিলাম যে আমি একটা, যেহেতু আমাদের বাংলাদেশে দেখা যায় কি বিভিন্ন স্টেজে যেতে যাওয়ার পরে ম্যাক্সিমাম ফোক গানের রিকোয়েস্ট আসে, তো অনেক গান গাওয়া হয়ে গেছে কিন্তু মোটামুটি। তো এখন একটু যদি আমার মতো করে আমার নিজস্ব যদি ফোক গান হয় তাহলে কেমন হয়। তো সেই ক্ষেত্রে আমি তখন তাকে বললাম যে তুমি একটা গান করো আমার জন্য, যেটা আমরা দুজনই একসাথে গাইবো। ঠিক আছে, তো তখন ওর টিউন অ্যান্ড মিউজিক লিরিক সব কিছু ওই করার পরে গানটা আমরা রেডি করি। ইনফ্যাক্ট আমরা ভিডিও করেছি, ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। তো সবকিছু কমপ্লিট, কিন্তু এখন পর্যন্ত আমরা ভিডিওটা আপলোড করতে পারিনি আমাদের সেই সিচুয়েশনের কারণে। ইনফ্যাক্ট আমার আরও একটা গান স্বপ্নপুরে, এই গানটা করেছে, লিরিক হচ্ছে শাহান কবন্দ, আর হচ্ছে টিউন অ্যান্ড মিউজিক করেছে হচ্ছে পার্থ মজুমদার দাদা। তো এই গানটা আসলে একটা অনেক বড় একটা ইতিহাস আছে, যে দাদার কাছ থেকে আসলে এই গানটা আসলে অনেক আগে করা ছিল। তো এই গানটা এত সুন্দর একটা গান, মানে কি বলবো, মানে গানটা বের হওয়ার পর আসলে সবাই বুঝতে পারে যে কত সুইট একটা গান। তো ওই গানটা যখন আমি গাই তখন আসলে আমি তখন এইভাবে এত বেশি মানে এত কন্টিনিউয়াস এত ওপেন প্রোগ্রামগুলো করা হতো না, তখন আমি সফট গান করতাম নিজের। তো ওই গানটা আসলে এখন আমরা আবার নতুন করে আপলোড করার মিউজিক রেডি করে আবার আপলোড করার প্ল্যান করছি। তো ওই গানটাও মিউজিক ভিডিও আমি করেছি, তো ওই গানটাও বের হবে আসলে, মানে প্রজেক্ট আসলে অনেকগুলো। গানটা আমরা কোথায় দেখতে পারবো? অবভিয়াসলি আমার ইউটিউব চ্যানেলে, কারণ এখন যেহেতু প্রত্যেকেরই নিজস্ব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে। আসলে ইউটিউবে এখন আপনার পছন্দ মতো আপনি যা খুশি আপলোড করতে পারেন, যেই সাবজেক্টে পারদর্শী সে সেটাকে ফোকাস করতে পারে, তার ক্রিয়েটিভিটিতে দেখাতে পারে। তো আমার মনে হয় যেহেতু আমি মিউজিক করি, তো আমি আমার যেই ধরনের গান আসলে হয় না যে এক একজন এক এক টাইপের গান পছন্দ করে, কেউ ফোক গান পছন্দ করে, কেউ আধুনিক গান পছন্দ করে, কেউ সেমি ক্লাসিক্যাল। সো আমি এই প্ল্যাটফর্মে, এটা এত বড় একটা বিশাল প্ল্যাটফর্ম আমাদের জন্য একটা, তো এই সুযোগটা কেন হাতছাড়া করব। একদম, এবং এই যে একটা ডিজিটালাইজেশনের কারণে পুরো পৃথিবী আমাদের হাতের মুঠোয় চলে এসেছে, এবং একটা সময় ছিল যখন হচ্ছে আমরা ক্যাসেট কিনতাম কিংবা সিডি, তারপরে এখন ইউটিউব, সবকিছু মিলে অনেক ইজি হয়ে যাচ্ছে দিনগুলো। আমার কাছে মনে হয় কি, মানে আমি কিন্তু এই যে ক্যাসেটের কথা যখন বলে ফেলেছেন, আমার আসলে খুব পছন্দ ছিল ক্যাসেট, তারপর সিডি, এইগুলো। কারণ হচ্ছে কি, মানে ওই মোমেন্টে তো আমি করতে পারিনি, কারণ আমি তখন অনেক ছোট ছিলাম। কিন্তু একটা গান যখন রিলিজ হতো তখন কিন্তু আমরা দৌড়ে গিয়ে কিন্তু সেখানে ওই ক্যাসেটটা কেনার জন্য পাগল হয়ে যেতাম, যে একটা গানও যদি পছন্দ হতো। প্রথম ক্যাসেট কেনার অভিজ্ঞতা একটু শুনি। আমার আব্বু তখন বেঁচে ছিল, 2020-রও আরও অনেক পেছনে, অনেক আগের কথা বলছি। তো তখন আমি অনেক ছোট, আমি তো তখন টুকটাক গান করি। তো
তো আমার যেহেতু আমি ছোটবেলা থেকে যেমন ক্লাসিক্যাল যখন শিখি তখন আমার টিচার আমাকে কিছু নজরুল সঙ্গীত শেখার কথা বলছিল, তখন আমাকে আব্বু কিছু নজরুল সঙ্গীতের ক্যাসেট কিনে দেয়। ইনফ্যাক্ট আমাকে কিছু কি বলে রুনা লায়লা ম্যামের গান, তারপরে আমি তখন ওই মোমেন্টে একটা ব্যান্ডের গানও খুব পছন্দ করতাম, তখন আইয়ুব বাচ্চু স্যারের গান। সো এরকম, তারপরে আসিফ আকবর ভাইয়ের একটা ক্যাসেট। সো এরকম অনেক অনেক ক্যাসেট আমি কিনতাম, কারণ আর একটা গান যদি আমার ভালো লাগতো আমি ওই একটা গানের জন্য কিন্তু আমি পুরো ক্যাসেটটা আমি কিনতাম। কিন্তু এই যে ব্যাপারটা ছিল, আমার মনে হয় যে তখন শিল্পীদের একটা আয়ের একটা উৎস ছিল যে ক্যাসেটের থ্রুতে বিভিন্ন মানুষ এই যে ক্যাসেট কেনা, পছন্দের শিল্পীদের গান শোনা, শুনতে শুনতে হঠাৎ করে ফিতাটা ছিঁড়ে গেল এবং তারপরে হয়তো ফিতাটা জোড়া দেওয়ার একটা চেষ্টা করা, এরকম কোনো অভিজ্ঞতা আছে কিনা? ফিতা তো ছিঁড়ে গেল, মানে ওটা তো এত দুঃখের, এটা এত কষ্টের, কারণ হচ্ছে আপনার পছন্দের গান মানে আপনি শুনতে পারবেন না। আর ওটা আমি লাগানো, আপনি ভালো বলেছেন, কারণ হ্যাঁ আমার মনে আছে যে আমি তখন অনেক ছোট, বাট তারপর লাগানোর চেষ্টা করেছে যে আবার কি চলে কিনা, মানে আমার নো ওয়ে, আবার ওইটা আটকে যায়, আসলে ওটা আর চলে না। তো এটা আসলে খুবই আপসেটিং ছিল তখন ওই মোমেন্টে আমার। যাই হোক, খারাপ লাগে। এর পরবর্তী যখন সিডি আসে, তো সিডির চলটাও কিন্তু ভালো হয়েছিল, অনেক অনেক এটাও মোটামুটি ভালো একটা টাইম পর্যন্ত ছিল। বাট এর পরপরই দেখলাম যে যখন ছোট ছোট করে মিউজিক ভিডিও বড় আকারে করা শুরু করেছে, আগে তো একটু জাস্ট সিম্পলভাবে মানুষ গান গেত, কিন্তু পরবর্তীতে যে পারফর্ম করা বা একটা লোকেশন দেখানো বা ওটাকে মডেলিং করা, এই করা সেই করা, মানে এরকম করে অনেক ডিফারেন্ট ওয়েতে যখন শুরু হলো, এরপর থেকে আসলে আমরা কাজ করা শুরু করি। তো আমার আসলে ওই সুযোগটা হয়নি, ক্যাসেট সিডির সুযোগটা পাইনি। একবার ছোটবেলার একটু কথা শুনছিলাম নজরুল সঙ্গীত শোনার কথা বা শেখার কথা, এবং সেই সময়টাই যে আপব্রিঙ্গিংটা, বড় হয়ে ওঠা, গানের সাথে নিজের জীবনটাকে জড়িয়ে ফেলা। একটু ছোটবেলায় ফিরে যেতে চাই। ছোটবেলায় কিভাবে গানের প্রতি ভালোবাসাটা যে সৃষ্টি হলো, কিংবা গানের সাথে নিজেকে জড়িয়ে ফেলা কিভাবে হলো? ছোটবেলা থেকে আসলে আমি খুবই কি বলে অনেক দুষ্টু প্রকৃতির ছিলাম, যে কারণে আমি একদম কোনো কথা শুনতাম না। আমি কোনো কথা শুনতাম না। তো বাট আমার আম্মু অনেক প্রেশার করতো আমাকে, মানে এমনও হয়েছে যে আমি সকালবেলা উঠেছি, স্কুলে যেতে হয় 8টার সময়, বাট আমার বাসা কাছে, বাট তারপরে আমাকে 7:30টার মধ্যে আমাকে 10 মিনিট হলেও প্র্যাকটিস করতে যেতে হয়েছে। এমন হয়েছে আমি অনেক কান্নাও করেছি, আমার এটাও মনে আছে আমি কান্না করেছি, তারপরে না তুমি 10 মিনিট প্র্যাকটিস করবা তারপরে যাবা, এরকম একটা ছিল। মানে পড়াশোনার সাথে সাথে তোমাকে এইটারও 100% আমাকে প্রায়োরিটি দিতে হতো। সেই সময় প্র্যাকটিসের আসলে কোন ধরনের গান করা হতো? ওই যে সরগম, আমি সরগম করতাম, ক্লাসিক্যাল করতাম, নজরুল সঙ্গীত, দেশের গান। এবং আমার মনে আছে যে আমি প্রথম একটা হারমোনিয়ামে যখন গান তুলি, সেই গানটা ছিল একটা দেশের গান। কোন গানটা? আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। এবং এইটার জন্য আমি একটা ক্যাসেট কিনি রুনা লায়লা ম্যামের। সো ওই গানটা একটু শুনি। ওকে। আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, আমি জনম জনম রাখবো ধরে ভাই হারানোর জ্বালা। আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। বাহ! তো সেই সময়টাই যখন নজরুল সঙ্গীত করছেন বা দেশের গান করছেন, ক্লাসিক্যাল করছেন, কোন ধরনের গান বেশি টানতো? আমার নজরুল সঙ্গীত অনেক টানতো, এবং আমি অনেক ট্রাই করতাম নজরুল সঙ্গীত কে নিয়ে, মানে এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করতাম। আর আরেক ধরনের গান করতাম যেটা হচ্ছে একটু চটকা টাইপের গান, রুনা লায়লা ম্যাম যে ধরনের গান করতো, আমার মনে আছে যে আমি অনেক অনেক হাতে আংটি পরতাম, এরকম এরকম করে করতাম ম্যামের মতো। সো রুনা লায়লা ম্যামকে অনেক ফলো করা হয়েছে এবং ওনার প্রোগ্রাম আমার অনেক দেখা হয়েছে, এবং উনি যখন এরকম করে গান করতো তখন সেটাও আমি খুব ফলো করতাম। তো আমার মনে হয় যে এই যে আস্তে আস্তে যখন পরবর্তী যে জেনারেশনগুলো আছে, রুনা লায়লা ম্যাম আস্তে আস্তে আরও অনেক মানে সিঙ্গার আসার পরে, কানিয়া সাপা, তারপরে এরপরে মিলা আপু, কণা আপু। সো এই যে মিলা আপুর পরে যখন আমরা যখন গান করা শুরু করলাম,
তখন থেকে আমি আসলে মিলাপুকে ফলো করা শুরু করলাম, মানে একটা পারফর্মের ক্ষেত্রে। তো দেখা যায় যে স্টেজ প্রোগ্রামে গেলে আমাকে আসলে সবাই বলে যে পারফর্মার, তো আমি এটা অনেক লাইক করি। আমাকে যখন বলা হয় যে কর্ণী একজন পারফর্মার, এটাকে আমি ভীষণ পছন্দ করি। বেশ ভালো। তারপরে আসলে এই যে গানের প্রতি নিজেকে ফিক্স করা এবং পড়াশোনা তো ছিলই, তারপরে গানের তালিমও চলছে, প্র্যাকটিস চলছে এবং নিজের একটা প্রিফারেন্স আসা যে আমি এই ধরনের গানে যেতে চাই বা এই ধরনের গানটা করতে চাই, এবং পরবর্তীতে গানটাকেই ক্যারিয়ার হিসেবে ফিক্স করে নাও, এই পিরিয়ডটা কেমন ছিল? আচ্ছা, গানটাকে যে ক্যারিয়ার হিসাবে নিব এটা কিন্তু কখনো আমি স্বপ্নেও কল্পনা করিনি, কারণ আমি জানিও না যে আসলে এই মানে সেক্টরে আসার পরে কোনো মানে কাজ করতে পারবো আসলে এটাকে নিয়ে সার্ভাইভ করা পসিবল। তো আমি আসলে পড়াশোনা করেছি বিবিএতে, হ্যাঁ, কমার্সে পড়াশোনা করেছি। তো আমার ইচ্ছা ছিল যে আমি ব্যাংকে জব করব। তার আগে আমার খুব ইচ্ছা ছিল যে আমার আব্বু যেহেতু এয়ারফোর্সে ছিল, তখন পাইলট হওয়ার খুব ইচ্ছা ছিল। মানে হয় না যে আস্তে আস্তে করে এক একটা চেঞ্জ হয়, তা আমারও এরকম করে পরবর্তী আমার এক মামাকে দেখার পর ব্যাংকে ঢোকার ইচ্ছা ছিল বলে আমি ইয়ে করেছি, বিবিএ পড়েছি। তো বিবিএ পড়ার পরে তখন দেখা গেছে যে আমার আসলে কোনোভাবে আমি আমার প্রাইভেটের খরচ চালাতে পারছিলাম না। তখন ওই মোমেন্টে অলরেডি আমার বাবা চলে এসেছে, মানে মারা গিয়েছিল। তো যাই হোক, আমি তখন চিন্তা করলাম যে আমার আম্মু তখন বললো যে ঠিক আছে তুমি টুকটুক করে পারফরমেন্স শুরু করো গানের। তো আমি আস্তে আস্তে কলও পাওয়া শুরু করলাম মোটামুটি। তো এভাবে আর কি আমার স্টার্টিং। বাট আমার কিন্তু আসলে সত্যি কথা বলতে আমি বললাম না যে আমি এত দুষ্ট ছিলাম যে আমি কখনোই সিরিয়াস আমি ছিলাম না। ইনফ্যাক্ট এর পরবর্তীতে আমার যেটা করলাম যে পাওয়ার ভয়েসে যখন আমি গেছি, একটা রিয়েলিটি শোর মাধ্যমে তো আমি এসেছি। তো পাওয়ার ভয়েসের পর থেকে যখন একটা হয় না প্রেশার, ওখানে আমাকে কম্পিটিশনে ভালো করতে হবে, এটা একটা মানে হ্যাঁ, তখন থেকে আসলে আমার সিরিয়াসনেস কাজ করা শুরু করে। এবং আমার দেখা যাচ্ছে যে ক্যাম্পের মধ্যে কেউ প্র্যাকটিস করছে না কিন্তু আমি প্র্যাকটিস করছি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, যেভাবে আমাকে ভালো করতেই হবে, মানে আর উৎসাহ পেতাম। কারণ একটা এপিসোড যখন আমি উইন করতাম, তারপর পরবর্তীতে যাতে নেক্সট এপিসোডে যেন আমি কোনো প্রবলেম ফেস না করি, আমি যেন আবার ভালো করতে পারি, তো সেটা আমার খুব আগ্রহ ছিল। এবং আস্তে 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 করে তো এবং সবাই ধীরে ধীরে অ্যাপ্রিশিয়েট করছে, কারণ হ্যাঁ, এই অ্যাপ্রিসিয়েশনের কারণেই কিন্তু আমার মনে হয় যে আমি বেশি আগ্রহ পেয়েছি। আচ্ছা, এবং তারপরে ক্যারিয়ার হিসেবে মিউজিকটাকে ফিক্স করে নেন? হ্যাঁ, এরপর তো হয়ে গেল, এরপরে আর অন্য কোনো সেক্টরে কাজ করা হয়নি। তাহলে ব্যাংকার হওয়ার আর হলো না? আর ব্যাংকার না, পাইলট হওয়া হলো না। আচ্ছা, এই যে ধীরে ধীরে স্টেজ পারফরমেন্স শুরু করা, প্রথম যখন কর্ণিয়া মাইক্রোফোন হাতে নিয়ে স্টেজে গেল পারফরমেন্স করতে বা প্রথম রেমুনারেশনের খামটা হাতে পাওয়া, সেই অভিজ্ঞতাটা একটু শুনি। আচ্ছা, আমি পারফর্ম করতাম আসলে আমাদের কলেজেও, হ্যাঁ, আমাদের কলেজে যখন আমরা পড়তাম, আমাদের ওখানে প্রায় সিঙ্গাররা, বিভিন্ন সিঙ্গাররা গান করতে আসতো। তো আমাকে তো একটা গান গেতেই হবে, আমার মানে কলেজের পক্ষ থেকে আমি গান করতাম। তো আমার স্টেজে যখন নবীনবরণ হতো, আমি কেমন করে জানি, আমি নিজেও জানি না, মানে আমি হাতে মাইক্রোফোন নেওয়ার পরে দেখা গেছে যে এভাবে আমি মজা করতেছি, সবার সাথে কানেক্টেড হচ্ছে, সবাই গান করো, মানে ও তখন থেকে কিন্তু আমার এই পারফরমেন্স দেখার পরেই কিন্তু যারা পেছনে মিউজিশিয়ান ছিল, ওরাই কিন্তু আমার পরবর্তীতে আমার ফোন নাম্বার নেয় এবং নেওয়ার পরে আস্তে আস্তে করে আমাকে কল করা শুরু করে যে তুমি করো। আমার মনে আছে আমার প্রথম প্রোগ্রাম আমি করি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটির অডিটোরিয়ামে। তো ওখানে 200 টাকা পেয়েছিলাম, অনেকটা কনভিন্স টাইপের। বাট এইটা মানে এইটা আমার টাকাটা আমি আমার মাথায় ছিল না, টাকাটা দরকার নাই, এরকম একটা ব্যাপার ছিল যে টাকা দরকার নেই, আমি গান করতে পারছি, এটা আমার কাছে খুব মজা লাগতেছে। এর পরবর্তীতে হয় না ওই যে এরপরে আবার সবাই আমাকে দেখলো যে হ্যাঁ ভালো করছি মেয়েটা, ঠিক আছে। এরপরে সেকেন্ড আমার প্রোগ্রাম করলাম টাঙ্গাইলে, তাও আর কি দিয়েছে বেলাল খান, আমাদের সিঙ্গার বেলাল খান দিয়েছে। কারণ প্রথম প্রোগ্রামে আমি বেলাল ভাইকে পেয়েছিলাম, আমার পারফরমেন্স দেখার পরে সে তখন আমাকে, তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে, তখন আমাকে প্রোগ্রাম দেয়। তো ওখান থেকে ওখানে হচ্ছে আমি একটা ওপেন এয়ার প্রোগ্রাম করি, ওটা হচ্ছে আমার সেকেন্ড প্রোগ্রাম এবং ওপেন এয়ার প্রোগ্রাম ছিল। তো কিন্তু এই প্রোগ্রাম করতে গিয়ে একটা প্রবলেম ফেস করেছি, কারণ আমি তো গান করি হচ্ছে আধুনিক গান, মানে স্টেজ পারফরমেন্সে তো অন্য টাইপের গান হয়, হ্যাঁ। তো এই তখন আমাকে আস্তে আস্তে করে গানের কালেকশন বাড়াতে হয়, গানের কালেকশন বাড়াতে বাড়াতে, এবং সবার কাছে আমি জিজ্ঞেস করতাম কী ধরনের গান আসলে স্টেজের মধ্যে চলে। তো তারাও সবাই আমাকে খুবই কোঅপারেট করেছে, আমার মিউজিশিয়ান ভাইয়েরা।
তারপরে তো আমি আস্তে 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 করে বুঝতে পারলাম এবং বুঝতে বুঝতে সবকিছু আমার গেট আপ সেট আপ সবকিছু চেঞ্জ হয়। কারণ আচ্ছা, আবার একটু প্রথম পারফরমেন্সে ফিরে যেতে চাই। সামনে এত অডিয়েন্স এবং প্রথমবার এত অডিয়েন্সের সামনে গান করা, অবশ্যই নার্ভাসনেসটা তো ছিল, আসলে ফিলিংটা কেমন ছিল? অদ্ভুত, আমি জানি না আসলে, মানে এটা আসলে কি বলবো, আমি না স্টেজে উঠলে এক ধরনের হয়ে যাই, আর স্টেজের বাইরে আমি আরেক ধরনের। স্টেজে উঠলে আমার ভেতরে মনে হয় কোনো একটা আত্মা ঢুকে যায়, এরকম একটা মনে হয় যে কিছু একটা। কারণ কেন বলছি এটা, কারণ আমার এমনও হয়েছে অনেক প্রোগ্রামে গিয়ে যে আমার প্রচণ্ড জ্বরে আমার পা কাঁপছে, আমি কিন্তু মানে আমি নিতে পারছি না, একদম স্ট্রংও থাকতে পারছি না, কিন্তু স্টেজে ওঠার পরে আমি সব ভুলে গিয়ে আমি পারফর্ম করেছি নিজের বেস্ট। হ্যাঁ, নিজের বেস্ট, ওটা না বেস্টটাও চিন্তা না, মানে কেমন করে জানি আমি কানেক্টেড হয়ে গেছি আমি অডিয়েন্সের সাথে, আমি এটা নিজেও জানি না। এবং এটা আমার মনে হয় যে এটা আসলে পুরোই গড গিফটেড আমি বলবো। কারণ অবশ্যই ওখানে যাওয়ার পর যদি আমি কনসিয়াস থাকি যে শুধুমাত্র হ্যাঁ আমাকে অডিয়েন্সকে এই করতে হবে, সেটা না, যদি আমি একদম ডুবে যাই না, তখন আসলে কিছুই মাথায় আসে না কিন্তু যে আমি কি করছি না করছি। সো আমি বলবো যে এই ফিলিংটা আসলে পুরো উপর থেকে একটা গিফট থাকার কারণে কিন্তু আমি ব্লেসিং থাকার কারণে আমি আসলে পেরে উঠেছি আমি বলবো। একদমই তাই। ভীষণ ভালো লাগলো কর্ণীয় আপু আপনার সাথে আড্ডা দিয়ে, এবং অনেক কিছু জানতে পারলাম আমরা, এবং আমরা আশা করি যে ঢাকাতে যেমন একটি হিট গান আমরা পেলাম, এবং এরপরেও আরও অনেক ভালো ভালো কাজ আমরা পাবো, ভালো ভালো গান আমরা পাবো, এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ আপনাকে। সবশেষে সবচেয়ে ভালো উপহার অর্থাৎ বই পাঠিয়েছে পাঠক সমাবেশ আপনার জন্য আমি পৌঁছে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। ওয়াও। প্রিয় দর্শক, আশা করি আমাদের এই আড্ডা আপনাদের ভালো লেগেছে। আমাদের আয়োজনের সাথেই থাকবেন, চ্যানেল আয়ের সাথেই থাকবেন। আপনাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি।